নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। আজকের দিনটা কিন্তু ইতিহাসের পাতায় লেখা থাকবে, অ্যাটলিস্ট থাকা উচিত বলে আমি মনে করি। বিগত 7-8 মাস ধরে বাংলাদেশ কি পরিস্থিতিতে রয়েছে, বিশ্বের যে কোনো কোণে যে কোনো প্রান্তে থাকা মানুষরা যারা একটু ওয়াকিবহল তারাই মোটামুটি জানে। সেই বাংলাদেশেই একটা সিনেমার জন্য আজকে আমরা লড়তে দেখলাম, আমরা একটা অবস্থানে যেতে দেখলাম দর্শকদেরকে। আমার খুব ভালো লেগেছে। প্রথমেই আমি সাকিবিয়ান বা যে নিউট্রাল দর্শকরা আজকে এই বরবাদ ছবির জন্য নিজেদের মূল্যবান সময় ব্যয় করেছে, কষ্ট করেছে, রোজা চলছে বাংলাদেশে এই সময়, আমি জানি, সেই সমস্ত রেখে যারা এসে দাঁড়িয়েছে তাদেরকে হ্যাটস অফ কুর্নিশ। মানে আমি হিংসা করছি আমাদের পশ্চিমবাংলার দর্শক এবং বাংলাদেশি দর্শকদের মাঝখানে যখন নিজের মনে মনে কম্পেয়ার করছি। খুব খুশি হয়েছি, উদ্বুদ্ধ হয়েছি, ইন্সপায়ার্ড হয়েছি। পরবর্তীতে হয়তো আমি দর্শক হিসেবে কোনো ছবি বিপদে পড়লে একটা ভালো কোনো স্টেপ হয়তো নিয়ে ফেলতেই পারি। মানে আমি এতটা ইন্সপায়ার্ড, তোমাদেরকে বোঝাবার জন্য বললাম। যদি দাবিটা শুধুমাত্র হতো মুক্তির, তাহলেও একটা ভাবতাম, কিন্তু তারা ইস্যু যেটা অ্যাড করেছে যে আমরা আনকাট ভার্সানে দেখতে চাই, মানে ভায়োলেন্স, যেটা ভীষণভাবে বরবাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, তো সেটাকে বাদ দিয়ে দিলে ছবির আর কিছু থাকবে না। বা এই ভায়োলেন্সের জন্যই কিন্তু বাংলাদেশি দর্শক বা ভারতীয় দর্শক যারাই এই টিজার দেখেছে, এখনো পর্যন্ত ঝলক দেখেছে, তারা কিন্তু ছবিটার প্রতি আকর্ষিত হচ্ছে। তো সেটা হচ্ছে মূল এসেন্স। তো সেটা যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে ছবির কিছু থাকবে না, এটা দর্শকরাও বুঝেছে। এবং সেইটাকে ইস্যু বানিয়ে তারা লড়াইটা করছে। শুধু মুক্তি ইস্যু নয়, মুক্তি দিতে হবে, ওই দৃশ্যগুলো বাদ দেওয়া যাবে না, এই জিনিসটা আমার ব্যাপক লেগেছে। এবং সেন্সর বোর্ড নিয়ে যদি দু চার কথা বলতে হয় তাহলে শুধু সেন্সর বোর্ডে আমি আটকে থাকবো না। অ্যাকচুয়ালি আমি দেখেছি, যে কোনো, তোমরা অ্যাওয়ার্ড অনুষ্ঠান দেখে নাও, সেইখানে পুরস্কৃত হয় যে ছবিগুলো, দেখবে বিশ্বব্যাপী যারা খ্যাতি, যে অভিনেতা, মানে স্টার, সুপারস্টার, বিশ্বব্যাপী, তারা কিন্তু সেই অর্থে অ্যাওয়ার্ড পায় না। এবার সেন্সারে কি হয়, তাদের হাতে একটা ক্ষমতা থাকে। আমি উদাহরণের জন্য একটা তোমাদেরকে অ্যাওয়ার্ড শো এর ইন্টারন্যাশনাল বোঝাবার জন্য বললাম। তো এইখানে সেন্সারের হাতে পাওয়ার থাকে, তারা কোপটা কাঁধের ওপর মারে। তোমরা লক্ষ্য করে দেখবে যখন যখন কমার্শিয়াল ছবি আসে, স্টারের, সুপারস্টার, মেগা স্টারের ছবি আসে, তখন কিন্তু কোপটা পড়ে সেন্সার বোর্ডের। সেটা অন্যান্য অনেক ছবিতেই অনেকভাবে অনেক রকম জিনিসপত্র আসে। তো সেগুলোকেও তাহলে একটা কিন্তু ক্যাটাগরি করে ছবি আটকে দেওয়াই যেতে পারে, যদি এই ভায়োলেন্সটা একটা রিজন হয় একটা ছবিকে মুক্তি থেকে আটকাবার চেষ্টার জন্য। তো অনেক রিজন এরকম বোর্ড পেয়ে যেতেই পারে, সেটা আমাদের কলকাতার ক্ষেত্রেও প্রযোজ্য। বাট আজকের বিষয়টা একদম ঢালিউড নিয়ে কথা হবে, তোমাদের বাংলাদেশি ঢাকা চলচ্চিত্র নিয়ে কথা হবে। যতদূর আমার আইডিয়া আছে, আমি রোলস অফ এই সেন্সর বোর্ড একটু পরে বসবো, ঘাটাঘাটি করব, তারা কি বাদ দিতে পারে, মানে তাদের কি সেই ক্ষমতা থাকে যে তারা একদম বাদ করিয়ে দেবে? আমার তো মনে হয় সেন্সর বোর্ডের এতটাই ক্ষমতা, উইথ ডিউ রেসপেক্ট, আমি কিন্তু সম্মান দিয়ে বলছি, অসম্মান করছি না, তারা একটা ক্যাটাগরি করে দিতে পারে, কারা আসবে, আসলে কিভাবে আসবে, কারা আসবে না, এগুলোই হতে পারে। কিন্তু বাদ দিয়ে দেবে একদম, মানে এই অথরিটি কি আদৌ আছে? মানে আমি, আমার ডাউট আছে, আই ডাউট। মানে কিছু এই ব্যাপারে আমি বলতে পারছি না, মানে আমার নিজেরও নলেজের সেক্ষেত্রে ল্যাক, তার জন্য সরি বলে দিচ্ছি। বাট আমি কিন্তু এতটুকুই জানি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যদি রুলসও থাকে যে বাদ দিতে হবে, তাহলে আমার মনে হয় আন্ডার কনসিডারেশন বলে একটা জিনিস হয়, সেইখান থেকে কিন্তু কনসিডার করা উচিত ছিল। একটা ছবি যার ওপর অনেক কিছু নির্ভর করছে, বাংলাদেশি ছবির যে ইমেজ রয়েছে সেটা অনেকটা ইমপ্রুভ করবে এই বরবাদ ছবিটা আসলে। একটা হিউজ টাকা বিনিয়োগ করা হয়ে গেছে ছবিতে, সেই লস হতে পারে যদি দর্শক সিনেমা হলে না আসে। এবং মূল আকর্ষণ যেহেতু এই ভায়োলেন্সটা, সেটা সেন্সর বোর্ড তোমার আমার চেয়ে অনেক বেশি জানে, তো তাদেরকে অনেক বেশি করে এগুলো মাথায় রাখতে হতো। তাছাড়াও অনেক মানুষের রুজি রুটি জড়িয়ে রয়েছে,
বাংলাদেশে ঈদ ছাড়া সেইভাবে ছবি নিয়ে যে প্রচুর মানুষের কৌতূহল থাকে বা হিট হয় এমনটা কিন্তু আমি জানি না, বা প্রচুর ছবি যে আসে তাও আমার নলেজে কিন্তু নেই ঈদের সময়টায়, এবং সবচেয়ে বড় তারকা সবচেয়ে বড় ছবি। তো সেই জায়গাটায় তো ভাবতে হবেই, দু চারটে জিনিস যদি রুলসের এগেনস্টেও হয়ে থাকে, যদি ভুলচুক কিছু হয়ে থাকে সেটাকে মেনে নেওয়া উচিত। এই এতগুলো জিনিসকে কনসিডার করে ভালোর জন্য, দেশের ভালোর জন্য, দেশের সম্মানের জন্য, বাংলাদেশি চলচ্চিত্রের যে গ্রোথ এসছে সেইটা বিশ্ববাসীর কাছে তুলে ধরবার জন্য, তো এতগুলো রিজন কিন্তু পাওয়া যায়। তারা ভাবেনি, এটা কোথাওই হয় না, এবং এই কোপটা সবসময় স্টার, সুপারস্টার, কমার্শিয়াল স্টার যারা, তাদের উপরই পড়ে এসেছে। এদের শোক ওদের শোক, তাদেরই ছবি বয়কটের দাবি ওঠে। কিন্তু প্যানপ্যানানি ঘ্যান ঘ্যানানি যেসব আঁতেল ছবিগুলো থাকে, অতিজ্ঞানী মহাবোদ্ধা ছবিগুলো, দেখবে তাদের কিন্তু অনেক দৃশ্যই এমন থাকে, যদি এই ভায়োলেন্স নিয়ে কথা হয় তাহলে সেগুলো নিয়েও কথা বলা যেতে পারে। আমি সেই কারণে বলছি, তো তার জন্য কিন্তু দেখবে বাদ পড়ে না, সেন্সর বোর্ড কিন্তু বাদ দেয় না, বা রিলিজ মুক্তি নিয়ে এত মানে কুটকাচালি করে না। এখানে সমস্যা হচ্ছে স্টার, সুপারস্টার, মেগাস্টার শাকিব খান, এবং আমাদের দেশের ক্ষেত্রে দেবদা হোক, জিদ্দা হোক, তারা প্রবলেম ফেস করে, বা শাহরুখ স্যার, সালমান স্যার। কারণ হচ্ছে এনারা স্টার, সুপারস্টার। তাই একটা হিংসা, একটা ইগো, কি করে দমাবো, কি করে ছোট করব, একটুখানি আমি যদি ছোট করতে পারি তাহলে দমে যাবে, আমার পায়ে পড়বে, বাধ্য হবে রিকোয়েস্ট করতে, তো আমি একটু তেল নিতে পারবো দেশের সর্বোচ্চ যেসব মানুষগুলো তাদের থেকে। এরকম বোধহয় কিছু মানসিকতা থাকে। আমার মনে হয় আজকে যে ঘটনাটা ঘটলো, ক্ষমা চাওয়া উচিত সেন্সর বোর্ডে যারা রয়েছে, এবং সেন্সর বোর্ডে যারা রয়েছে তাদের ক্ষমা চাওয়া উচিত, লজ্জা হওয়া উচিত তাদের, এবং পরবর্তীতে তারা ভাববেন। তার কারণ আজকে এই এতগুলো যুবককে রিস্ক নিতে হয়েছে, তাদেরকে পুলিশ মারতে পারতো, তারা আঘাতপ্রাপ্ত হতে পারতো, তারা রোদে গরমে কিছু একটা হয়ে যেতে পারতো, তাদের বাড়ির লোক সাফার করতো, তাদের যদি কোনো রকম অসুস্থতা চলে আসতো বা কিছু ব্যয় হতো টাকা, তখন তাদের, তারা রিস্ক নিয়েছে একজন প্রিয় তারকার জন্য। রিস্ক নিতে বাধ্য কারা করেছে? সেন্সর বোর্ড তো। দায়ী কারা? সেন্সর বোর্ড তো হতো। এবং এই যে এতগুলো মানুষের হ্যারাসমেন্ট, ছবির জন্য তাদেরকে তাদের মূল্যবান সময় দিয়ে রিলিজের জন্য যে লড়াইটা করা, বা যারা যারা তারকারা পোস্ট করছে, তারা তো পোস্ট করতে বাধ্য হচ্ছে, কারণ তারা বুঝতে পারছে আজকে শাকিব খানের মতন তারকার ছবি যদি এরকম প্রবলেম ফেস করে, কালকে গিয়ে আমাদেরও ছবি কিন্তু ফেস করবে, আমরা যখন একটু নাম করব, বড় হব। তাই তাদেরও একটা সময় গেল, এবং তাদেরকে মেন্টালি এগুলো ভাবতেও হচ্ছে, তারকাদের সময়ের অনেক দাম আছে। শাকিব খানকে কোথাও না কোথাও এই সমস্ত জিনিস শুনে হ্যারাসড হতে হয়েছে, চিন্তায় পড়তে হয়েছে। ভক্তরা রাস্তায় নেমেছে, রিস্ক নিয়েছে, কেরিয়ার নষ্ট হতে পারতো। অ্যাটলিস্ট ভারতবর্ষে আমাদের তো থানা পুলিশ হলে ছাত্রের পরবর্তীতে কেরিয়ার হ্যাম্পার হয়, আশা করি বাংলাদেশেও তেমনটা হয়। আমি জানি না ওখানকার কি রুলস এন্ড রেগুলেশন রয়েছে, তো চাকরি বাকরিতে প্রবলেম হয়ে যেতে পারে। তো সেই সমস্ত উপেক্ষা করে কিন্তু এই সমস্ত 22-24 বছরের ছেলে তারা এসেছে, তাদের প্রিয় তারকার ছবিটা যাতে একদম প্রপারলি রিলিজ পায় সেই জন্য। এবং এদের এই আন্দোলন, এদের এই আন্দোলনটাকে কিন্তু মনে রাখা উচিত। তার কারণ আজকে এত কোটি টাকা বিনিয়োগ হলো, এই ছবিটা হিট হবেই, শিওর শট ব্লকবাস্টার হবে, রিটার্ন আসলে আরো বড় বড় ছবি তৈরি হবে, তখন অনেক মানুষের কর্মসংস্থানও তৈরি হবে। কিন্তু আজকে যদি মুক্তি থেমে যেত না, একটা নতুন নজির তৈরি হতো, বাংলাদেশে বড় কোনো বিনিয়োগ হতো না ছবির পেছনে, বড় কোনো ছবি শাকিব খানরা করতেন না, সাহস হতো না, ছবির বাজেট কমতো, বাজেট কমলে টেকনিশিয়ানরা ভুগতো। ধরো 10 দিন কাজ করলে 1,000 টাকা করে হলে 10,000 টাকা হয়, বড় বাজেটের ছবি হলে সময় নিয়ে যদি শুটিং হয় তাহলে ওই লোকটাই 10 দিনের বদলে 100 দিনের কাজ পাবে, 1,000 টাকাটা 100,000 টাকা হয়ে যাবে, বা 10,000 টাকাটা 100,000, মানে হাজার হাজার টাকা হবে। তো আমি বলতে চাইছি যে আয়তে বৃদ্ধি, ব্যবসা, মান সম্মান, বাংলাদেশের সম্মান, অনেক কিছু নির্ভর করে। তো তো সেই সমস্ত কিছু কিন্তু থমকে যেত যদি আজকে এই ছবিটার মুক্তি না পেত, এবং পরবর্তীতে যে নির্মাতারা যেত তারা কিন্তু ভাবতো যে আমি এই এই করবো, এই করব না। এবং যখনই তারা রিস্ক নেবে না, অটোমেটিক্যালি তাদের পকেট থেকে টাকা কম বেরোবে, অসুবিধা নেই, মান কমবে, হয়তো ছবির মান সম্মান বাংলাদেশের যাবে, কিন্তু ছবির মান কমলেও বাজেটটাও তো কম হবে, প্রডিউসারের পকেটে টাকা থাকবে। তো এই এই জিনিসগুলো হতো। আর শেষে আমি একটা পয়েন্ট অ্যাড করতে চাইবো, বাংলাদেশের মতন দেশ, সেইখানে যে লেভেলে ভায়োলেন্স রয়েছে, সেগুলো আগে বরং সেন্সর বোর্ড রাস্তায় বসে ধর্ণা দিয়ে, আজকে যেভাবে সাকিবিয়ানের ধর্ণা দিয়েছিল বা একটা অবস্থানে যাচ্ছিল, সেইভাবে বরং অবস্থানে বসুক, দিয়ে দেশের যে ভায়োলেন্সটা রয়েছে না, সেইটা কন্ট্রোল করুক, বেটার হবে।
বাংলাদেশের যে ভাবমূর্তি এই মুহূর্তে বিশ্বের কাছে যাচ্ছে, আমি কোনো বাংলাদেশের মানুষকে কিন্তু হার্ট করবার জন্য বলছি না। বাংলাদেশি দর্শকরা তোমরাও জানো, তোমাদের অনেকের সঙ্গে আমার এখন রিসেন্টলি কথা হচ্ছে, প্রিভিয়াসলি অনেকের সাথে আমার কথা হয়, বা আমার অনেক বন্ধু বান্ধব বাংলাদেশের রয়েছে ফেসবুক সূত্রে, ইনস্টা সূত্রে। তো তোমরা জানো, এবং তাদের কাছ থেকে আমি যেরকম শুনি তারা লজ্জিত বোধ করে বাংলাদেশের কিছু কিছু ঘটনাতে। এবং সেই যে অ্যাগ্রেসিভ ব্যাপারটা, সেই যে ভায়োলেন্সটা, শৃঙ্খলাহীন যে বিহীন ব্যাপার স্যাপার ঘটছে, সেইগুলো কন্ট্রোল হোক। ছবির ভায়োলেন্স মানুষকে ভায়োলেন্ট হতে বাধ্য করে না। তাই ছবিতে কি ভায়োলেন্স হচ্ছে সেটা নিয়ে না ভাবলেও চলবে এনাদের। দর্শক এনজয় করলে ছবির ইন্ডাস্ট্রির ভালো হবে, গ্রোথ আসবে। তো দর্শকরা সেটা যখন অ্যাকসেপ্ট করছে, তাদেরকে অ্যাকসেপ্ট করতে দিন। আপনারা সেটা নিয়ে চিন্তা কম করুন এবং দেশের ভায়োলেন্সের দিকে মন দিন। সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন, সচেতন করুন বাংলাদেশি দর্শকদেরকে বা বাংলাদেশি মানুষদেরকে, যতটুকু আপনাদের এখতিয়ার রয়েছে সেটা নিয়ে বলুন। দেশের নাগরিক হিসেবে সেই জায়গাটা, সেই দায়িত্বটা পালন করুন। বাংলাদেশের ইমেজটা ওভারঅল ঠিক করুন। ছবিতে ভায়োলেন্স নিয়ে কোনো কিছু কারোর যায় আসে না, কিছু জাস্ট যায় আসবে না। আমি দেখবো দেশে বসে, ভারতে বসে, আমার আনন্দ হবে ভায়োলেন্স সমস্ত দেখে। এখানেও ভায়োলেন্স ছবি তৈরি হয়, ভায়োলেন্ট ছবি তৈরি হয়, ভায়োলেন্সের ছবি তৈরি হয়। তো সেটার জন্য কি আমাদের নরেন্দ্র মোদীজি কি সেন্সর বোর্ডকে দিয়ে চাপিয়ে দেন ছবিটা, নাকি আটকে যায়? হয়, কোনো আমরা মাথা ব্যথাও করি না। তো বাংলাদেশের মাথা ব্যথা কি রয়েছে? বাংলাদেশের মাথা ব্যথাটা কিসের যে আমরা সারাদিন এরকম উন্মাদনা করছি, দেশব্যাপী একটা হইচই কাণ্ড করা করছি? তো এইগুলো দেখে কিছু ইউথরা যদি জাগরিত হয়ে যায়, তখন তারা আমাদেরকে টাইট দিয়ে দেবে, বা যারা অন্যায় করছে তাদেরকে টাইট দিয়ে দেবে, বুকে সাহস চলে আসবে বরবাদের মতন ছবি দেখলে, তাদের একটা এনার্জি বেড়ে যাবে, এরকম কিছু ভয় কি? ভয় পাবেন না, কেউ সিনেমা দেখে রাস্তায় মারপিট করতে নামে না।